এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা বাঁকুড়ার ভুতুড়ে গ্রামের দ্বিতীয় পর্ব, বাঁকুড়ার গ্রামের ভয়। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয় এবং বিভিন্ন চরিত্রে রয়েছে আদিত্য বাসু, সৌরভধ্বনি সাহা, বর্ণালী দে বর্মন, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে বাঁকুড়ার চালিডিহি সিরিজের দ্বিতীয় গল্প। স্মৃতি যে সবসময় মধুর হয় তেমনটা কিন্তু নয়। চাপা পড়ে থাকায় স্মৃতির ভয়াবহতা হয়তো কমে, কিন্তু কালচক্রের প্রবাহে তা পুনর্জীবিত হতে সময় লাগে না। তখন তার তেজ হয় অনেক বেশি, শক্তি হয় বহুগুণ। আজ বিকেল থেকেই মনটা ভালো নেই অয়নের। এই একঘেয়ে অবিশ্রান্ত বৃষ্টিতে মায়ের কথা খুব বেশি করে মনে পড়ছে। বাড়িতে থাকলে এমন বৃষ্টি ভেজা দিনে মায়ের হাতের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার গন্ধে পুরো বাড়িটার আমেজটাই পাল্টে যেত। বৃষ্টি বাদলের সঙ্গে বাঙালির পেটের টানের সাথে মনের টানও কিছু কম নয়। ঘরের দক্ষিণ খোলা জানালাটার কাছে এসে দাঁড়ায় অয়ন। সামনে বেরিয়ে থাকা টিনের অংশটা দিয়ে বৃষ্টির ধারাগুলো এত সুশৃঙ্খলভাবে পড়ছে যে দেখলে মনে হয় আকাশের বুক চিরে একগুচ্ছ সাদা সুতো কেউ যেন ঝুলিয়ে দিয়েছে। আজকে প্রায় 3 মাস হলো চালিডিহিতে সেচ দপ্তরের আপিসে চাকরি নিয়ে এসেছে অয়ন। তার সরল মিষ্টি ব্যবহার ইতিমধ্যেই গ্রামের মানুষের মন জয় করে নিয়েছে। প্রায় দিনই ওর বাড়ি থেকে খাবার আসে। হাত পুড়িয়ে রান্না করার প্রয়োজন খুব একটা পড়ে না। কি নতুন ভাই, কোথায় চললে? অনেকদিন হয়ে গেল তোমায় পাঁচুর চায়ের দোকানে দেখি না যে। শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ হারান কাকা, ভালো আছি ভালো আছি। সারাদিন ঘরে থেকে হাঁপিয়ে উঠেছি একেবারে। তাই ভাবলাম যে এই বিকেলবেলাটা একটু এদিক ওদিক ঘুরে কাটাই। তুমি বাড়ি ফিরছো নাকি? হ্যাঁ গো, তাই ফিরছিলাম। চলো আজ বরং তোমার সাথে একটু ঘোরাফেরা করি, পরে বাড়ি যাব। ঠিক আছে, তাই চলো। হারান সাইকেল থেকে নেমে অয়নের পাশে হাঁটতে শুরু করলো। চলো নতুন ভাই, তোমাকে বরং আজ একটা জায়গায় নিয়ে যাই। ভারী সুন্দর জায়গাটা, দেখলে তোমার মন জুড়িয়ে যাবে। তাই নাকি? চলো তাহলে দেখি। সত্যি বলতে তোমরা না থাকলে কি যে হতো হারান কাকা কে জানে। বাড়ি ছেড়ে এত দূরে মনে হয় থাকতেই পারতাম না। হারান অয়নকে নিয়ে গিয়ে যেখানে দাঁড় করালো সেখানকার সৌন্দর্য যেন স্বর্গকেও হার মানায়। বড় বড় ঝোপঝাড় আর রং বেরঙের বনফুলের গালিচা পার করে তারা এসে দাঁড়িয়েছে এক বিস্তীর্ণ জলরাশির সামনে। কচি সবজে ঘাসে ভরা পাড় গিয়ে ছুঁয়েছে টলটলে জলটাকে। দেখলে মনে হয় এই জলধারা স্বর্গে গিয়ে মিশেছে। ঠান্ডা হাওয়ায় জলের ছোট ছোট ঢেউ তৈরি করেছে। পৃথিবীর সব পাপ যেন ধুয়ে যায় এই স্রোতে। নানা রকম পাখির দল ঘরে ফেরার আগে গা ভেজাচ্ছে সেই জলে। বলো দেখি, এটা কোন জায়গা? দেখি কেমন চিনেছ গ্রামটাকে। এটা সজনে দিঘি তো? ঠিক বলেছ, আমি মাঝে মাঝেই এখানে এসে বসি। ঘরে ফিরবই বা কিসের টানে, খেই বা আছে আমার। হারান সেদিন অয়নকে
প্রকৃতির যে স্বাদ উপভোগ করিয়েছিল, তারপর থেকেই অয়ন সময় পেলেই চলে যায় সেখানে। ঘন্টার পর ঘন্টা আপন মনে সময় কাটায়। এমনই এক জ্যৈষ্ঠের বিকেলে অয়ন এসে উপস্থিত হয়েছে সজনে দিঘির পাড়ে। নানা স্মৃতির জাল বুনতে বুনতে কখন যে সূর্য পাটে নামতে শুরু করেছে সে খেয়াল করেনি। একটা প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে যেন ঘোরটা কাটল। একটা ঝিরঝিরে হাওয়া বয়ে গেল শরীর ঘেঁষে। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। অয়ন ঝটপট চারিদিকটা একবার দেখে নিয়ে একটা ভাঙা টিনের শেডের নিচে গিয়ে দাঁড়ালো। সমস্যায় হয়তো তাকে একটু পড়তে হলো, কিন্তু বিস্তীর্ণ দিঘির বুকে জলরাশির যে খেলা সে চর্মচক্ষে উপলব্ধি করল, তাতে তার এ জন্ম সার্থক। ধীরে ধীরে অন্ধকার নামছে চরাচরে। চোখের সামনে মায়াবী প্রকৃতি ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে। চারিদিকে নিকষ কালো অন্ধকারের মাঝে শুধু কানে ভেসে আসছে আছড়ে পড়া বৃষ্টির নানান রকম প্রতিধ্বনি। বৃষ্টি যখন খানিক ধরে এলো, তখন অয়নের হাত ঘড়িতে ৮টা বাজে। অনেকটা রাস্তা ফিরতে হবে তাকে। এই ভেজা প্যাচ প্যাচে রাস্তায় খুব জোরে হাঁটাও সম্ভব না, তবুও যতটা পারা যায় তাড়াতাড়ি পা চালাতে সে শুরু করলো। বৃষ্টি যতটা সুন্দর, বৃষ্টি শেষে ব্যাঙের এক টানা কান ফাটানো আর্তনাদ ততটাই অসহ্যকর। দিঘির পাড়ে উঁচু নিচু রাস্তা পেরিয়ে সবেমাত্র সমতলে পা দিতে যাবে, অমনি কিছু একটা সাথে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে সামনে গিয়ে সে পড়ল। আরে বাপরে! ওহ, উফ! হাঁটুটা শক্ত পাথরে ধাক্কা খেয়ে বেশ কিছুটা কেটে গেছে। উফ! হাঁটুটা, উফ! হাঁটুটা যে একেবারে নাড়াতে পারছি না। উফ! এ বাড়ি ফিরবো কি করে? ধুত তেরি! এ পায়ে আবার এটা কি জুড়ে গেল? কথাটা বলতে বলতে পায়ে জড়িয়ে যাওয়া বস্তুটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিল অয়ন। সেটাকে হাতে তুলে নিতেই বুঝল ওটা একটা কাপড়ের টুকরো। কিছু একটা ধপ করে মাটিতে পড়ল সেটার ভেতর থেকে। অয়ন প্রথমে কাপড়টা শক্ত করে বাঁধল হাঁটুর কাটা জায়গাটাতে, তারপর অন্ধকারে হাতড়ে তুলে নিল কাপড় থেকে পড়ে যাওয়া বস্তুটা। ততক্ষণে অন্ধকারে তার চোখ সয়ে গেছে। সেটাকে কাছে নিয়ে আসতেই দেখল ওটা একটা ছোরা, হাতলটা কাঠের। এমন একটা জিনিস এখানে পড়ে আছে কেন? কেউ কি ইচ্ছা করে ফেলে গেছে, নাকি কেউ হারিয়ে ফেলেছে এটা? যাই হোক, এটা বরং সাথে করে নিয়ে যাই। পাটা একটু কাটলো ঠিকই, ভালোই লেগেছে হাঁটুটায়, কিন্তু একটা ভালো জিনিস তো পাওয়া গেল। ভাগ্যিস হোঁচটটা খেয়েছিলাম। এর জন্যই মা মনে হয় বলতো যে কোনো খারাপের পেছনে কোনো না কোনো ভালো থাকে। অয়ন মহানন্দে ঘরে ফিরে আসে। হাবভাব দেখে মনে হচ্ছে যেন কোনো অতি প্রাচীন গুপ্তধনের সন্ধান পেয়েছে সে অতি যত্নে ছোরাটা তুলে রাখল নিজের টিনের বাক্সটাতে। হাঁটুতে যেটা বেঁধেছিল সেটা একটা কালো কাপড়ের টুকরো। ওটার ভিতরেই ছিল ছোরাটা। নেহাত অপ্রয়োজনীয় মনে করে সেটাকে ফেলে দিল। এখন তার মনে সবসময় কেমন যেন একটা ফুরফুরে ভাব। বাড়ির কথা খুব একটা বিশেষ মনে পড়ে না। কিছুদিন আগে যে গ্রামের মানুষগুলো তার বাঁচার পুঁজি ছিল, আজকাল তাদের সাথে কথা বলতে তার মন চায় না।
কোনো রকমে আপিসের সময়টুকু বাইরে কাটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তারপর খাটের তলায় টিনের বাক্সটা থেকে ছোড়াটা বের করে সারাদিন তাকিয়ে থাকে সেটার দিকে, যেন কি একটা অমোঘ টান ওটার প্রতি। তার এই পরিবর্তন তার কিছু চেনা গ্রামের মানুষের মধ্যেও সাড়া ফেলেছে। কখনো কখনো নিজের হাতে ভালো কিছু রান্না করলে হারান দিয়ে আসে অয়নকে। এই মানুষটা সংসারে সম্পূর্ণ একা, তাই সন্তান জ্ঞানে স্নেহ করে সে তাকে। নতুন ভাই, ও নতুন ভাই, আরে বাড়ি আছো নাকি? হ্যাঁ, দেখো কি এনেছি তোমার জন্যে। আগে হারান আসলে অয়ন আহ্লাদ ভরা মুখ নিয়ে বেরিয়ে আসতো ঘর থেকে। আজ কিন্তু তেমনটা হলো না। হারানের গলা কানে আসতেই দুই ভুরুর মাঝখানের চামড়ায় ভাঁজ পড়ল অয়নের। তাড়াতাড়ি টিনের বাক্সটা খাটের তলায় ঠেলে দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। কি গো ভাইয়া, সেই কখন থেকে ডাকছি বলো তো তোমাকে। এ কি, তোমার চোখ মুখের এমন হয়েছে কেন গো? চোখের তলায় কালি, মাথার চুলগুলো ঠিক যেন কাকের বাসা। কি যে করো কে জানে। কথাগুলো বলতে বলতে নিজের অভ্যাস অনুযায়ী ঘরে এসে ঢুকলো হারান। যদিও ব্যাপারটা অয়নের একেবারেই মনোপুত হলো না। উফ, এসব আবার কেন আনতে গেলে বলো তো? আমি তো রান্না করেই নিতাম নাকি? হ্যাঁ, ঠিক আছে, এনেই যখন ফেলেছো তাড়াতাড়ি রেখে দিয়ে যাও এখান থেকে। আমার একটু কাজ আছে। আর শোনো, যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাও। বলেই ইচ্ছে করেই একটা বইয়ে মুখ গুজল অয়ন। হারানের চোখের কোণাটা যেন চিকচিক করে উঠল। তার চুলে পাক তো আর এমনি এমনি ধরেনি। আজ তার এখানে আসাটা যে অয়নের মোটেই ভালো লাগেনি সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি তার। নিজের ছেলেটা যদি টাইফয়েডে অকালে চলে না যেত তাহলে হয়তো আজ সেও অয়নের বয়সী হতো। তাই তার নতুন ভাইয়ের জন্য খাবার আনলে দুটো কথা বলে পিতৃসত্তা আরাম পায় তার। গামছা দিয়ে চোখের কোণাটা মুছতে মুছতে বেরিয়ে এলো হারান। সেদিন আরও একটা জিনিস সে লক্ষ্য করেছিল। যদিও এমন হৃদয় বিদারক ব্যবহার অপ্রত্যাশিত, এর আগেও সে বহুবার এসেছে অয়নের ঘরে, কিন্তু এমন দমবন্ধ করা একটা পচা গন্ধ সে কখনো আগে পায়নি। তবে তার নতুন ভাই কি সত্যি পাল্টে গেল? সেদিন সন্ধ্যাবেলা প্রচণ্ড ঝড় উঠেছে চালিডিহিতে। ছোট বড় সমস্ত গাছগুলো এলোপাথারি দুলছে। অশান্ত বাতাস যেন সারা গ্রাম জুড়ে হুটোপুটি করে বেড়াচ্ছে। বৃষ্টি যদিও নামেনি এখনো, তবে ঘন ঘন বিদ্যুতের রেখা জানান দিচ্ছে যে সেটারও আর খুব বেশি দেরি নেই। কাজেই মাঠে ঘাটে বসে যারা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়াচ্ছিল তারা সবাই যে যার ঘরে পথ ধরল। এ কি অয়ন, তুমি? এসো এসো, ভেতরে এসো। এই ঝড়ে একটা গাছের ডাল এসে যদি মাথায় পড়ে তাহলে আর রক্ষে থাকবে না। সুবল প্রায় হাত ধরে টেনে ঘরে ঢোকালো অয়নকে। হ্যাঁ সুবলদা, বলছি এই আমাকে আজকে রাতটা একটু তোমার ঘরে থাকতে দেবে? ভোর হওয়ার আগেই আমি চলে যাব। আরে এসব বলে লজ্জা দিচ্ছ কেন গো? আমি তো একাই আছি, বউ বাপের বাড়ি গেছে, কোনো অসুবিধা নেই। বৃষ্টি নামবে মনে হচ্ছে, রাতে খিচুড়ি রান্না করে খাবো দুজনে, কেমন? তুমি বসো, আমি বরং একটু চা বানাই। সুবল রান্নাঘরে চলে গেল চা বানাতে। ঘরে রাখা কেরোসিন তেলের লম্ফটা জ্বলছে। রান্নাঘরের দেওয়ালে অয়নের ছায়াটা পড়েছে দেখে সুবল বলতে লাগলো, আজ রাতে আর আলো আসবে বলে মনে হচ্ছে না, বুঝলে? আরে তুমি উঠে আসতে গেলে কেন?
আমি তো চা নিয়ে এক্ষুনি যাচ্ছিলাম। বলছিলাম অয়ন, দুপুরে পান্তা ভাতের সাথে খাবো বলে ডালের বড়া মেখে রেখেছিলাম, অনেকটাই রয়ে গেছে। ভেজে দেবো, খাবে নাকি গরম গরম চায়ের সাথে? কোনো উত্তর পাওয়া গেল না। সুবল চায়ের কাপটা হাতে নিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো অয়নকে দেবার জন্য। কি হলো? অয়ন তো এখানেই দাঁড়িয়েছিল, গেল কোথায়? একটু আগেই তো উঠে এসে দাঁড়ালো। শেষের কথাটা বলতে বলতে চায়ের কাপটা হাতে নিয়ে ঘরে ঢুকলো সুবল। অয়ন অকাতরে ঘুমোচ্ছে বিছানায়। দেখে মনে হচ্ছে কতকাল ঘুমোয়নি, যেন ডাকলেও সাড়া পাওয়া যাবে না। এ কি, এ তো ঘুম হচ্ছে, কিন্তু এতক্ষণ তো আমার সাথে রান্নাঘরের সামনেই ছিল, এরই মধ্যে ঘুমিয়ে পড়ল। কোনো উপায় না দেখে সুবল রাতের খিচুড়ি চাপালো। মনে মনে ভাবল রান্না শেষ হলে একেবারে খাবার সময় ডাকবে অয়নকে। ততক্ষণে বাইরে বৃষ্টি তার তাণ্ডব লীলা চালাতে শুরু করেছে। পরের দিন সকাল তখন প্রায় 11টা। চালিডিহির শ্মশানে জ্বলন্ত চিতাটার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের কিছু মানুষ। সবার মুখে কষ্টের থেকে আতঙ্কের ছাপ অনেক বেশি। এই কমাসে ব্যাপারটা আমরা প্রায় ভুলতেই বসেছিলাম। ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু সুবল তো আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গেল। ঠিকই বলেছ। কবিরাজ মশাই তো শরীরটা দেখেই বলে দিলেন যে শরীরে এক ফোঁটাও রক্ত নেই। ছেলেটা যে এভাবে রাতারাতি চলে যাবে ভাবতেই পারিনি। কাল রাতে কি ওর ঘরে কেউ ছিল? এই জানো কিছু তোমরা? তুমি এ কথা কেন বলছো আমি বুঝতে পারছি। আমার মনে ওই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলতে পারছিলাম না এতক্ষণ। খিচুড়ি দুটো থালায় বাড়া ছিল, একটা তো সুবলের, তবে আরেকটা কার? সুবলের মৃত্যু গ্রামের মানুষের মনে যেন নতুন করে ভয়ের সঞ্চার করল। সবার মাথায় আরও একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, অয়নকে সাবধান করে দিতে হবে। মাত্র 3 মাস হলো সে এখানে এসেছে, কাজেই এই রহস্য তার সম্পূর্ণ অজানা। সে এখন বিশেষ বাইরে বেরোয় না, কাজেই তার সাথে দেখা করতে গেলে তার বাড়িতে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। সেদিন বিকেলে হারান সহ বেশ কিছু মানুষ গিয়ে হাজির হলো অয়নের বাড়িতে। দরজায় টোকার আওয়াজ পেয়ে এক বিরক্তি ভরা মুখ নিয়ে সে বেরিয়ে এলো ঘর থেকে। ও তোমরা? উফ, কি হয়েছে এখন? আবার কি দরকার তোমাদের হারান কাকা? কি খুব ব্যস্ত নাকি? আসলে গ্রামের লোকেরা তোমার সাথে একটু কথা বলতে চায় যে। সকালের খবরটা নিশ্চয়ই পেয়েছো। কি খবর আবার? যারা এসেছিল তাদের মধ্যে থেকে একজন খুব উৎসাহের সাথে এগিয়ে এসে বলল, সুবল যে মারা গেছে সে খবর পাওনি তুমি? তাই তো আমরা সবাই মিলে এলাম তোমার কাছে। ঘরের ভিতরে চলো দেখি, কিছু কথা আছে তোমার সাথে। অয়ন কিন্তু একইভাবে দরজা আঁকলে দাঁড়িয়ে রইল। মানুষগুলোকে ঘরে ঢুকতে দেওয়ার কোনো উৎসাহই দেখা গেল না তার মধ্যে, বরং প্রচণ্ড বিরক্তির ভঙ্গিতে সে উত্তর দিল, আরে উফ, আরে মরতে তো একদিন সবাইকেই হবে নাকি? এই নিয়ে আবার এত এত সব আলোচনা করার কি আছে? আর তাছাড়া আমার এখন অনেক কাজ আছে, এসব বাজে ব্যাপার নিয়ে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। আর তোমাদের একটা কথা বলে রাখছি, আমি এরকম ছুটির দিনে এরকম বলা নেই কওয়া নেই হঠাৎ করে আমার বাড়ি এসে হাজির হবে না। এইভাবে না আসলে আমি খুশি হব। যাও এখন, যাও এখান থেকে। অয়নের মতো একজন শিক্ষিত মার্জিত ছেলের কাছ থেকে গ্রামের মানুষ এই ব্যবহার আশা করেনি। এই 3 মাসে তাকে নিয়ে মানুষের মনে যে ছবি তৈরি হয়েছিল
তা যেন এক নিমেষে মুছে গেল। সবাই কৌতুক ভরা দৃষ্টি নিয়ে ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করতে করতে বাড়ির পথ ধরল। ফেরার সময় একমাত্র হারান একবার পেছন ফিরে চেয়ে দেখল তাকে। উস্কো চুলগুলো যেন দড়ি পাকিয়ে গেছে, দু চোখের কোনা লাল, ঠোঁটটা যেন আগের থেকে বড় আর রুক্ষ লাগছে। ছেলেটার কি শরীর খারাপ হলো? তাই কি এমন খিটখিটে হয়ে যাচ্ছে দিন দিন? হয়তো কাউকে কিছু বলতে চাইছে না। এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এখন অয়নের বাড়িটা দূর থেকে দেখলে মনে হয় বহু বছর সেখানে কারোর পা পড়েনি। ঝড় বৃষ্টিতে কাদা আর গাছের ঝরে যাওয়া পাতায় উঠোনটা ঢেকে রেখেছে। বাড়ির দরজা বা জানালা কোনোটাই খোলা দেখা যায় না আজকাল। কি করে ছেলেটা সারাদিন ঘরের ভিতরে? কি খায়? হারান রোজ কাজে যাওয়ার সময় সাইকেল থামিয়ে একবার দাঁড়ায় সেখানে। রাত তখন প্রায় 10টা। আজ বিকেল থেকেই বৃষ্টিটা যেন একঘেয়ে করে তুলেছে গ্রামটাকে। অয়নের ভিটে ছাড়া সমস্ত গ্রাম জুড়ে মাটির সোঁদা গন্ধ। উঠোনে বালতি পেতে বৃষ্টির জল ধরে রাখছে সব ঘরের মেয়ে বউরা। আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন বৃষ্টির জলে নাকি জামা কাপড় ভালো পরিষ্কার হয়, চাল ডাল ভালো সিদ্ধ হয়। হয়তো সেই কারণেই দরজাটা ঠেলে আজ প্রায় 1.5 দিন বাদে রান্নাঘরে ঢুকলো অয়ন। বড় খিদে পেয়েছে তার। সারা রান্নাঘরে খাবার বলতে একটা বাটিতে জল ঢালা খানিকটা ভাত, তাও গরমে সেটা পচে গিয়ে জলের উপর ফেনা হয়েছে। সেই পচা গন্ধটা সে নাক দিয়ে শুকে নিয়ে এমন একটা তৃপ্তি প্রকাশ করল যেন পৃথিবীর সবচেয়ে সুগন্ধ বস্তু তার নাকের সামনে ধরা হয়েছে। বাটিটাকে মাটিতে নামিয়ে রেখে 2 হাত দিয়ে গোগ্রাসে খেতে শুরু করল সে, যেন কোনো আদিম বুভুক্ষু জীব। নগেন খুড়ো কিছুদিন আগে শহর থেকে আসা তার ছেলের লেখা একটা চিঠি নিয়ে এসেছিল অয়নের কাছে, উত্তরে কিছু লিখে দেওয়ার জন্য। খুড়ো অল্প স্বল্প পড়তে জানলেও লেখার ক্ষমতা তার নেই। কিন্তু সেদিন অয়ন রাজি হয়নি। মানুষের সঙ্গ আজকাল তার ভালো লাগে না। কিন্তু আজ বিকেলে পল্টন এসে নগেন খুড়োকে বলে গেছে, তোমাকে অয়নদা আজ সন্ধ্যার পর ওনার বাড়িতে ডেকেছে। তোমার ছেলে চিঠিটা সাথে করে নিয়ে যেতে বলেছে। সত্যি আমাকে যেতে বলেছে রে পল্টন? সেদিন যেমনভাবে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আমি তো ভাবলাম আমার আর ছেলেটার চিঠির উত্তর দেওয়া হলো না। ঠিক আছে, তুই যা, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। সেদিন সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, সাথে একটা জলীয় হাওয়া। নগেনকে কিন্তু আজ কোনো বাধাই আটকে রাখতে পারল না। ছেলের চিঠির উত্তর লিখে দেবে বলেছে অয়ন, কাজেই যেতে তাকে হবেই। ফতুয়ার পকেটে চিঠিটা ভরে মাথায় একটা ছাতা নিয়ে নগেন চলেছে তার বাড়ির দিকে। এদিকে পল্টন সেই কোন সকালবেলা শহরে গেছিল কি একটা কাজে। কিছুক্ষণ আগের লোকাল ট্রেনটায় স্টেশনে নেমেছে। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ির দিকেই আসছিল হুড়মুড়িয়ে। নগেন খুড়োর বাড়ির কাছাকাছি আসতেই বৃষ্টিটা এত জোরে নামলো যে কিছুক্ষণ না থামলেই নয়। তাই সাইকেলটা উঠোনে দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে নগেন খুড়োর দাওয়ায় উঠল সে। মানুষের পায়ের শব্দ পেয়ে নগেনের বউ ভেতর থেকে বলল, কে রে? কে ওকে নে? আমি পল্টন গো, বাড়ি ফিরছিলাম।
বৃষ্টিটা এত জোরে নামলো যে আর এগোতে পারলাম না, তাই ঢুকে পড়লাম। ভালো করেছিস বাবা। ওখানে একটা গামছা আছে, মাথাটা ভালো করে মুছে নে। চা খাবি তো? হ্যাঁ, তা খেতে পারি। তার সাথে তোমার হাতের ঘরে ভাজা মুড়ি থাকলে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এক বাটি দিও। জ্যাঠা কোথায় গো, দেখছি না যে? ও মা, সে কি কথা রে? তুই তো বিকেলে এসে বলে গেলি নতুন বাবু নাকি সন্ধ্যের পর যেতে বলেছে। ওখানেই তো গেছে, এর মধ্যে ভুলে গেলি? আমি এসেছিলাম বিকেলে তোমার বাড়িতে? কিসব বলছো বলো তো? আমি তো সারাদিন আর ছিলামই না। সেই কোন সকালে বেরিয়েছি, রানাঘাটে ছিলাম, এখন বাড়ি ফিরছি। কিন্তু তোর জ্যাঠা যে বলল তুই এসেছিলি। হতেই পারে না, তুমি ভুল শুনেছ। রাতে জ্যাঠা ফিরলে তুমি ভালো মতো জেনে নিও। এখন আমার চার মুড়িটা দাও দেখি। এদিকে ঝড় জল মাথায় নিয়ে নগেন খুড়ো এসে পৌঁছলো অয়নের কাছে। দরজায় টোকা দেওয়ার আগেই অয়ন দরজা খুলে সামনে এসে দাঁড়ায়, যেন সে দরজার পেছনে দাঁড়িয়ে নগেন খুড়োর জন্যই অপেক্ষা করছিল। আরে নগেন জ্যাঠা, এসো এসো এসো। আরে কতদিন পরে এলে বলো তো? হ্যাঁ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো এসো। আজ অনেকদিন বাদে অয়ন আপ্যায়ন করে কাউকে ঘরে নিয়ে বসালো। পা দিতেই নগেন খুড়োর নাকে একটা ভ্যাপসা পচা গন্ধ এসে ধাক্কা মারল। ঘরের জানালাগুলো অমন বন্ধ করে কেন রেখেছ? দাঁড়াও, আমি খুলে দিই। বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া ঘরে ঢুকলে ঘরটাও ঠান্ডা হবে। এই বলেই জানালাটা খুলে দিল নগেন। সাথে সাথে লোডশেডিং হয়ে গেল। এই রে, গেল লাইনটা। হ্যারিকেনটা জ্বালাও দেখি অয়ন ভায়া। কথাটা বলতে বলতে জানালা ছেড়ে নগেন খুড়ো ঘুরে তাকালো ঘরের দিকে। ঠিক তখনই একটা তীব্র বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য ঘরের ভেতরটা স্পষ্ট হয়ে উঠল। নগেন দেখল দরজার পাশে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে অয়ন, আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে আরও একজন। তার একটা হাত রয়েছে অয়নের কাঁধে, কিন্তু তাকে কি ঠিক মানুষ বলা যায়? মাথার চুল দড়ি পাকিয়ে ঝুলছে মুখের সামনে, মুখটা তেরছাভাবে চেরা, ঠোঁট দুটো খোলা আর অস্বাভাবিক বড়। পরক্ষণেই সমস্ত ঘরটা যেন অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইল। অয়ন, অয়ন, তুমি আছো ঘরের ভিতর? তোমার পেছনে কাঁধে হাত রেখে ওটা কে দাঁড়িয়ে আছে গো? কি হলো, কথা বলছো না যে? আলোটা জ্বালাও। কোনো উত্তর পাওয়া গেল না। সমস্ত ঘর জুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা। আবারও একটা বাজ পড়ল বাইরে। ঘরের ভিতরটা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। ঘরের বিছানায় বাবু হয়ে বসে আছে অয়ন, আর তার দুদিকে ঘাড়ের সামনের দিকে পা ঝুলিয়ে বসে আছে সেই অদ্ভুত চেহারার মানুষটা। এতক্ষণে নগেন খুড়োর মন কু ডাকতে শুরু করেছে। অয়ন ভায়া, তুমি ঠিক আছো তো? খুব ভয় ভয় প্রশ্নটা করল নগেন। পাল্টা জবাব পেতে অবশ্য খুব বেশি সময় লাগলো না এবার। ছেলেটা কোথায়? আমি বলছি, আমি সুবলের বাড়িতে গেছিলাম অনেক দিন হলো। আজ বড় খিদে পেয়েছে আমার। বয়স তো অনেক হলো নগেন, আর বেঁচে কাজ নেই তো। বামুন মানুষ, তোর রক্তের স্বাদই আলাদা। নগেন খুড়ো এক পা দুপা করে পিছনে সরে যাচ্ছে। সুবলের মৃত্যুর কারণ এখন তার কাছে পরিষ্কার।
কিন্তু অয়নের এই পরিণতি হলো কি করে? নতুন ছেলে গ্রামে এসে চাকরি করছে, মানুষটা বাঁচবে তো? এইসব নানা কথা ভাবতে ভাবতে একসময় নগেন খুড়োর পিঠ গিয়ে ঠেকল খোলা জানালাটায়। সাথে সাথে জানালার বাইরে থেকে দুটো হাত এসে চেপে বসলো তার গলায়। ধারালো কিছু একটা ক্রমশ গেঁথে যাচ্ছে তার ঘাড়ের কাছে। মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসছে নগেনের। ঘাড় থেকে গড়িয়ে আসা রক্তে ভিজে যাচ্ছে বুক পকেটে রাখা ছেলেটার চিঠিটা। চোখ দুটো বুজে আসছে। সেই আধ বোঝা চোখে যেন সে দেখল তাদের সবার আদরের অয়ন তার এলিয়ে পড়া শরীরটার উপর ঝুঁকে পরম তৃপ্তিতে চেটে নিচ্ছে ঝরে পড়া রক্ত। রাত তখন 10টা পেরিয়েছে। বৃষ্টি একেবারে না কমলেও মেঘের গর্জন থেমে গেছে অনেকক্ষণ। বৈদ্যুতিক আলোটাও ফিরে এসেছে। পল্টন, ও পল্টন, পল্টন রে, বাড়ি আছিস নাকি? বাবা একবার বেরিয়ে আয় তো দেখি। ও পল্টন। নগেন খুড়োর বউয়ের ডাকে পল্টন বেরিয়ে এলো ঘর থেকে। সে কি এত রাতে? কি হয়েছে? তুমি একা কেন বেরিয়েছো? তোর জ্যাটা এখনো বাড়ি ফেরেনি রে। রাত তো অনেক হলো। সেই কখন গেছে নতুন বাবুর বাড়ি। তুই একবার এগিয়ে দেখ না বাবা। বুড়ো মানুষ, রাস্তাঘাটে জল কাদায় কোথাও পড়ে টড়ে গেল কি না। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাড়ি যাও, আমি দেখছি। হারান কাকার বাড়ির উঠোনটা পল্টনদের ঠিক বাড়ির পাশেই, মাত্র একটা বেড়ার ব্যবধান। এত রাতে নগেনের বউয়ের গলার আওয়াজ পেয়ে সেও বেরিয়ে এলো ঘর থেকে। কি হয়েছে রে পল্টন? আর বলো না কাকা, নগেন জ্যাঠা সেই কোন সন্ধ্যাবেলা নতুন দাদার বাড়ি গেছে, এখনো নাকি ফেরেনি। যাই একবার গিয়ে দেখে আসি। একটু দাঁড়া, ছাতাটা নিয়ে আসি, আমিও যাব তোর সাথে। পল্টন আর হারান কাকা রওনা হলো অয়নের বাড়ির দিকে। সারা রাস্তা পল্টন নানান রকম কথা হাসি মজা করতে করতে চলেছে। হারানের মুখে কিন্তু কোনো শব্দ নেই, তার মাথায় তখন অন্য কিছু চলছে। অয়নদা, ও অয়নদা। হাজার ডাকাডাকির পরেও কোনো উত্তর পাওয়া গেল না। বাবা ঘুমালে নাকি গো? দরজাটা একবার খুলে। আমার মনে হয় কাকা নগেন জ্যাঠা এখানে নেই। আর এত রাতে থাকার তো কথাও না। আমরা বরং চলো পথঘাটগুলো একবার দেখি। ওরা দুজনে ফিরে আসতে যাবে, হঠাৎ অয়নের খোলা জানালাটার দিকে চোখ পড়তেই মনটা কেমন যেন করে উঠল পুরো হারানের। তুই রাস্তায় গিয়ে দাঁড়া পল্টন, আমি আসছি। হারান এসে দাঁড়ালো জানালাটার কাছে, একটু ঝুঁকে উঁকি মারল ঘরের ভিতর। অন্দরমহলে যে দৃশ্য সে দেখল তাতে ভয়ে যন্ত্রণায় যেন বুকের পাঁজরগুলো ফেটে যাচ্ছে তার। ঘরের মেঝেতে পড়ে আছে নিথর একটা দেহ, মুখ বোঝা যাচ্ছে না, তবে সেটা কে আর বলে দিতে হয় না। তার মাথার কাছে পা ছড়িয়ে বসে আছে তার সাধের মানুষটা অয়ন, আর পাশে বসে আছে সেই অপার্থিব ভয়ঙ্কর প্রাণীটা। অয়নের সাথে যেন তার কত দিনের চেনা জানা। ওর চোখ দুটো যেন নেশাগ্রস্ত মানুষের মতো। দেখে মনে হয় এই নেশা তার ভালো লাগে, সব সময় এই নেশাতেই ডুবে থাকতে সে চায়। হারান যথেষ্ট বিচক্ষণ মানুষ। সে জানে যে কোনো হঠকারিতা পরিস্থিতিকে আরো বেসামাল করে দিতে পারে। নগেনের পরিণতি সম্পর্কে সে নিশ্চিত, কিন্তু অয়নকে সে সন্তানের মতো স্নেহ করে। এইভাবে একটু একটু করে কিছুতেই মৃত্যুর দিকে এগিয়ে যেতে তাকে দেবে না হারান। আজ অয়নের এতদিনের অদ্ভুত ব্যবহারের অন্ধকারে ঢাকা রহস্যে
যেন একটু আলো পেল হারান। পরের দিন বিকেলবেলা খুড়োর শরীরটা দাহ করে ফিরে হারান সোজা গিয়ে পৌঁছল শ্যামা সুন্দরী মন্দিরে। নগেন খুড়োর শুকনো শরীরটা পাওয়া গেছিল গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের সামনে। হারান কাল রাত থেকেই আর কিছু বলেনি কাউকে, এমনকি পল্টনকেও নয়। শ্যামাকালীর পুজো হয় তাদের গ্রামের শ্যামা সুন্দরী মন্দিরে। মন্দিরের পুরোহিত ত্রিলোকনাথ শাস্ত্রী হারান কাকার ছোটবেলার বন্ধু। কোনো তান্ত্রিক না হলেও মানুষের ভূত ভবিষ্যৎ সে বেমালুম বলে দিতে পারে, যদিও তার কাছে যে কোনো সমস্যা সমাধানের একটাই পথ, কায় মনোবাক্য মায়ের কাছে প্রার্থনা করা। মন্দিরের পেছনেই একটা ছোট্ট ঘরে তিনি থাকেন। হারান যখন ওর পাশে বসল তখন উনি ধ্যান করছিলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে হারানকে দেখে সস্নেহে বললেন, তা এতদিন পর বুঝি মনে পড়লো মায়ের কথা? কেমন আছিস হারান? সব ভালো তো? দিলু, আজ একটা সমস্যা নিয়ে এসছি তোর কাছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না যে। শান্ত হ হারান, শান্ত হ। মনে রেখো যে মায়ের ইচ্ছে ছাড়া এ সংসারে কিছুই হয় না। ঠান্ডা মাথায় সব বল আমায়। হারান নিজের চোখে যা দেখেছে আর নিজের মন দিয়ে যা অনুভব করেছে সবটা খুলে বলল ত্রিলোকনাথকে। তোর মনের যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। তুই ছেলেটাকে বড্ড স্নেহ করিস, কিন্তু কিন্তু এখানে তোর বা আমার কিছুই করার নেই। হয়তো ওই অয়ন ছেলেটা ওর কৃতকর্মের জন্যই শাস্তি পাচ্ছে। তবে তবে আমার মনে হয় যে ওকে আর বাঁচানো সম্ভব নয়। আমার মনোজগতে যতটুকু ধরা পড়ছে তা থেকে তোকে কয়েকটা কথা বলি আমি হারান। প্রথমেই বলি যে তোকে নিরাশ করা বা আঘাত করা কোনোটাই আমার উদ্দেশ্য নয়। কথাগুলো তোর জেনে রাখা দরকার, তাই তোকে বলছি। এই গ্রামের অবস্থা কিছুই আমার অজানা নয়। যে আতঙ্ক এতদিন মাটির নিচে চাপা পড়েছিল সেটা কোনোভাবে এই নতুন ছেলেটার হাতে এসে পড়েছে। ওর শরীরকে ব্যবহার করে সে তার কার্যসিদ্ধি করতে চলেছে। গ্রামের মানুষের এক একটা প্রাণ শক্তিশালী করে তুলছে ওই পিশাচকে। ছেলেটা এখন সম্পূর্ণ তার দখলে। তবে তোকে আমি এটাও বলছি, এই অবস্থা খুব বেশি দিন থাকবে না। একটি প্রাণ, মাত্র আর একটি প্রাণের অপেক্ষায় রয়েছে সেই পিশাচ। তারপরেই মুক্তি ঘটবে তার। মুক্তি পাবে অয়ন, মানে ওই ছেলেটা এই নরক যন্ত্রণা থেকে। হয়তো চালেডিহির মুক্তিও এইভাবেই আসবে। মায়ের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই এখন। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। বুঝলি হারান? সেদিনের মতো হারান বাড়ি ফিরে এলো। ত্রিলোকনাথের এত কথার মধ্যে বারবার একটা কথাই তার কানে বাজছে, মাত্র আর একটা প্রাণ গেলেই মুক্তি পাবে তার সাধের নতুন ভাইটার। মাথার মধ্যে যেন কিছু একটা খেলে গেল তার। যা করার আজ রাতেই করতে হবে। রাত তখন বেশ গভীর। প্রকৃতি যেন কেমন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ঝড় বাদল তো দূরের কথা, গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। হারান একা হেঁটে চলেছে। মাঝে মাঝে কয়েকটা কুকুর পিছু নিলেও
কিছুটা পথ এসে তারা আবার ফিরে যাচ্ছে নিজেদের জায়গায়। ও নতুন ভাই, ও ভাই, আমি তোমার হারান কাকা। দরজাটা একবার খোলো দেখিনি। আমি একাই এসেছি, কাউকে আনিনি। দরজাটা খোলো, দরজাটা খোলো। কিছুক্ষণ পর অয়ন দরজা খুলে দাঁড়ালো। এত রাতে হারানকে একা দেখে তার দু চোখে যেন কি একটা খেলে গেল। হারান আজ নিজেকে বলি দিতে এসেছে। তার মৃত্যুতে চোখের জল ফেলার মতো কেউ নেই এই সংসারে। সে তার এই সন্তান দুর্লভ ভাইটাকে হয়তো বাঁচাতে পারবে না, কিন্তু এই নরক যন্ত্রণা থেকে মুক্তি তো দিতে পারবে। পরের জন্মে হয়তো সুন্দর একটা জীবন সে পাবে। ঘরের লাইটটা বরং বন্ধ করে দাও, বুঝলে ভায়া? জানলাটা দিয়ে যতটুকু চাঁদের আলো আসছে তাতেই হবে। হারান জানে অন্ধকার হলেই তার অয়নের সুবিধা। বাড়ি থেকে বেরোনোর সময় নিজের আঙুলের মাথাটা ইচ্ছে করে একটা জাতি দিয়ে কেটেছিল হারান। সেই জায়গাটা ধীরে ধীরে তুলে ধরল অয়নের চোখের সামনে। সাথে সাথে অয়নের ঠিক পেছনে ফুটে উঠল আরও একটা অপার্থিব মূর্তি। এই মূর্তি হারান আগেও দেখেছে। অয়নের দৃষ্টি স্থির হয়ে আছে হারানের আঙুলের দিকে। নাও ভাই, নাও, মুক্তি হোক তোমার, মুক্তি হোক তোমার। হারানের আঙুল বেয়ে আসা রক্তের ধারার উপর যেন প্রায় ঝাঁপিয়ে পড়ল হিংস্র পশুতুল্য অয়ন। ধীরে ধীরে হারানের সমস্ত শরীরটা যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। রক্ত চুষে নেওয়ার পৈশাচিক শব্দে ভরে উঠেছে ঘরটা। হারানের দু চোখ বন্ধ হয়ে আসছে। প্রাণটা যে শরীরের ভিতর খুব বেশিক্ষণ আর নেই সেটা স্পষ্ট সে বুঝতে পারছে। এদিকে অয়নের চোখ আর মুখ দিয়ে অনর্গল বেরিয়ে আসছে রক্ত। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে তার সমস্ত শরীর। ছেলেটার যন্ত্রণায় হারানের চোখের কোণা দিয়ে জল গড়িয়ে ভিজিয়ে তুলছে তার পিতৃসত্তাকে। দেখতে দেখতে দুটো প্রাণহীন শরীর নেতিয়ে পড়ল ঘরের মেঝেতে। মুক্তি পেল অয়ন, মুক্তি পেল চালিডিহি তার এতদিনের অভিশাপ থেকে। হারান আর অয়নের মৃত্যুর খবর পেয়ে ত্রিলোকনাথ বলেছিলেন, যুগ যুগ ধরে মায়েদের আত্মত্যাগের নানা বর্ণনা হয়ে এসেছে, কিন্তু জন্মদাতা বাবাদের কথা খুব কমই প্রচার পায়। একজন সন্তানের জন্য মৃত্যুর সাথে লড়তে পারে, আর একজন হাসি মুখে নিজেকে মৃত্যুর হাতে তুলে দিতে পারে।